তিনি গণকণ্ঠ সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আমাকে আগে একটু বলো। হচ্ছে ভাই আপনি উচ্চারণ হচ্ছে হুইসেল। দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। মানে অনেক জোরে হুইসেল দিয়ে হুইসেল। তো তারা এবং আমরা দেখতে পাই কোথায় খুঁজি সারা বাংলা সোনার আওয়ামী লীগের আমলেই হয়েছে। তো আল মাহমুদের প্রতি ওই সময় তারা একটা বিশাল বিরূপ হয়েছে। তো এই ধরনের ব্যাথা আগেও হয়েছিল, সেরে গেছে। আমরা আজকে কি দেখব? আমরা ১ম এ কবি আল মাহমুদের কবি পরিচিতি নিয়ে একটু জানব। কবি আল মাহমুদ জন্মেছিলেন ১৯৩৬ সালের ১১ই জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মৌরাইল গ্রামে। ঠিক আছে? আমরা কোথায় জন্মেছেন এটা গুরুত্বপূর্ণ। যেমন ব্রাহ্মণবাড়িয়া জেলাতে জন্মেছেন, কত সালে জন্মেছেন এটাও গুরুত্বপূর্ণ। ১৯৩৬ সালে তিনি জন্মেছেন। তার প্রকৃত নাম কি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য। মীর আব্দুস শুকুর আল মাহমুদ। পিতার নাম, মাতার নাম এগুলো থেকে প্রশ্ন আসে না। কোথায় কি পড়াশোনা করেছেন এগুলো থেকে প্রশ্ন আসে না। আচ্ছা, তিনি সম্পাদক ছিলেন কোন পত্রিকার? অত্যন্ত গুরুত্বপূর্ণ ২ টা পয়েন্ট। দৈনিক গণকণ্ঠ এবং দৈনিক কর্ণফুলী এগুলো তিনি সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেন এবং তিনি কিন্তু ডিরেক্টর পদ পর্যন্ত গিয়েছিলেন। মানে পরিচালক ছিলেন তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির। আর আধুনিক বাংলা কবিতায় আল মাহমুদ অনন্য এক জগৎ তৈরি করেন। সেই জগৎ যন্ত্রণাদগ্ধ শহর জীবন নিয়ে নয়, সে স্নিগ্ধ শ্যামল প্রশান্ত গ্রাম্য জীবন নিয়ে। আচ্ছা, গ্রামীণ জীবন ও প্রকৃতির চিরায়ত রূপ। আচ্ছা, আমি আর এসব কথায় না আসি। তিনি বাংলা একাডেমি পুরস্কার ২১ পদক এবং অসংখ্য পুরস্কার সম্মাননায় ভূষিত হন। ২০১৯ সালের ১৫ই ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু একজন কবিকে নিয়েও যে রাজনীতি হতে পারে, বাণিজ্য হতে পারে, এটা আমরা আল মাহমুদের মৃত্যুর সময় দেখেছি। তার লাশটা শহীদ মিনার পর্যন্ত নিতে দেয়নি। মূলত এটা বিগত আওয়ামী লীগের আমলেই হয়েছে। তো আল মাহমুদের প্রতি ওই সময় তারা একটা বিশাল বিরূপ মনোভাব প্রকাশ করেছেন। কে বিরূপ মনোভাব প্রকাশ করলো তা দিয়ে কিছু যায় আসে না। যারা আল মাহমুদ পড়েছে তারাই জানে যে আল মাহমুদ বাংলা সাহিত্যে কি অবদান রেখেছে আর রাখেনি। এখন আমার মনে পড়ে সেই ছোটবেলায় পড়া নোলক কবিতাটা, আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল। শেষে কোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে, হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। কি অপূর্ব কবিতা। তো যাই হোক, আমরা আজকে সেই আল মাহমুদেরই একটা অসাধারণ কবিতা পড়ব, তা হলো প্রত্যাবর্তনের লজ্জা। এখানে আমার অনেকগুলো সাহিত্যকর্মের কথা আছে। তোমরা ওগুলো জেনে নিও। প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটা হচ্ছে নাটকীয় ভঙ্গিতে, এবং এখানে আমরা দেখতে পাই কিভাবে একটা স্টোরি আগায়, এরকম আমরা দেখতে পাই নাটকীয় ভঙ্গিতে, এবং আমরা দেখতে পাই যে কিভাবে একটা স্টোরি আগায়। এটা আমরা এই প্রত্যাবর্তনের লজ্জার মধ্যে দেখতে পাই। শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সংকেত। মানে নীলবর্ণ আলোর সংকেত বলতে ট্রেন ছেড়ে দিচ্ছে। ঠিক আছে? শেষ ট্রেন ধরবো, যেমন ট্রেন ছাড়ার আগে কি হয়? একটা হুইসেল দেয়। ঠিক আছে? তো হুইসেল দিয়ে তারপর ট্রেনটা আস্তে ছেড়ে দেয়। তো শেষ ট্রেন এটা তুমি দেখবা, ট্রেন যেকোনো স্টেশনে যখন থামে, তখন কিন্তু ট্রেন ছাড়ার আগে কিন্তু একবার হুইসেল দিবে ট্রেন। কারণ অনেকেই তো নামে। তো তারা যাতে উঠতে পারে ট্রেনের মধ্যে। শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সংকেত। হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। যদি আমরা বাংলাটাকে লিখি হুইসেল, এটা হুইসেল নয়, এটার প্রকৃত উচ্চারণ হচ্ছে হুইসেল। দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। মানে অনেক জোরে হুইসেল দিয়ে, ট্রেনের হুইসেল দিয়ে ট্রেন ছেড়ে দিয়েছে। যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ। উৎকণ্ঠিত মুখ বলতে আমরা বুঝতে পারি, ধরো তাদের খুবই চিন্তিত মুখ। যে আরে এবারে তুই করলি কি এটা? তুই টাইমলি আসলি না, সবসময় করিস লেট। আজকে লেট আইসা তুই ট্রেনটাই পাইলি না। আমরা তো যেতেছি এখন শহরে। তুই তো পড়ে থাকবি স্টেশনে। যেতে না, দৌড়ে উঠতে গেলে অ্যাক্সিডেন্ট হতে পারে। তোর পাটা ট্রেনে কাটা করতে পারে। জানালায় উবুর হয়ে, মানে ওইভাবে জানালা দিয়ে ধরো তারা দেখছে, আমাকে দেখছে। হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে। আসার সময় আব্বা তারা দিয়েছিলেন। গোছাতেই তোর সময় বয়ে যাবে। সময় বয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে। তুই আবার গাড়ি পাবি। মানে তার বাবা আগেই কিন্তু এই তাড়াটা দিয়েছিল। কারণ দেরি করছিল। ও বেশি সময় নিচ্ছিল গোছাতে। এতটা সময়ের প্রয়োজন নাই। আম্মা বলছিলেন, "আজ রাত না হয় বই নিয়েই বসে থাক। কত রাত তো অমনি থাকিস। কত রাত তো অমনি থাকিস।" আমার ঘুম পেল। এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। কি অপূর্ব সুন্দর করে আল মাহমুদ লিখতেন। নিঃস্বপ্ন নিদ্রা। মানে যেই নিদ্রা বা যেই ঘুমের মাঝে কোনো স্বপ্ন নেই। স্বপ্ন নেই যেখানে। সেই স্বপ্নহীন একটা ঘুম। এটাকে বলছে নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। নিহত মানে কি? নিহত আমরা কখন পেপারে দেখি যে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বা অনেক কিছু হতে পারে। সো নিহত হয়ে থাকলাম বলতে এখানে বোঝানো হচ্ছে তিনি এমনভাবে ঘুমিয়েছেন যেন মরা লাশের মতো তিনি ঘুমাচ্ছেন। অথচ জাহানারা কোনদিন ট্রেন ফেল করে না। ভাই বোনদের কথা বলছে। ফরহাদ আধা ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে যায়। জাহানারা বোন, ফরহাদ ভাই, লাইলি বোন। লাইলি মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায়। আরেকটা বোন নাহার। নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। আর আমি এদের ভাই ৭ মাইল হেঁটে শেষ রাতের গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁদছি। অখ্যাত স্টেশন কেন? ধরো যে স্টেশনগুলোতে ধরো কমলাপুর রেল স্টেশন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ রেল স্টেশন। বিমানবন্দর রেল স্টেশন খুবই গুরুত্বপূর্ণ। ভৈরব জংশন, আখাউড়া রেল স্টেশন এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। উত্তরবঙ্গে যদি যাই, পার্বতীপুর রেল স্টেশন, দিনাজপুর রেল স্টেশন, রংপুর রেল স্টেশন, ইনফ্যাক্ট কুড়িগ্রাম রেল স্টেশন। এখন ধরো আমি যদি তোমাকে বলি একটা অখ্যাত রেল স্টেশনের নাম বলেন তো? শ্রীমঙ্গলের ভানুগাছ, এটা একটা রেল স্টেশন। বা ধরো আমি যদি বলি রংপুরের বদরগঞ্জ রেল স্টেশন, এটা কিছুটা অখ্যাত রেল স্টেশন। এর চেয়ে অখ্যাত রেল স্টেশন আছে, ধরো ঢাকার তেজগাঁও রেল স্টেশন। এগুলোতে লোকাল ট্রেন থামে। এগুলোতে সাধারণত কোনো আন্তনগর ট্রেন কিন্তু থামে না। মানে কোনো এক্সপ্রেস ট্রেন থামে না। এগুলোতে মেইল ট্রেন থামে, লোকাল ট্রেন থামে আরকি ওগুলোতে। ধরো ঢাকায় তো এরকম অনেক আছে। বনানী রেল স্টেশন আছে, তেজগাঁও রেল স্টেশন আছে। এগুলোর কথা বলছি। শিশিরে স্টেশনে কুয়াশায় কাঁপছি। কুয়াশার সাদা পর্দা দোলাতে আবার আমি ঘরে ফিরব। এই যে ঘরে ফিরছে, এবং তখন সেটা ছিল তার কথাতেই বোঝা যাচ্ছে এটা ছিল শীতকাল, এবং কুয়াশার পর্দা দোলাতে আবার আমি ঘরে ফিরব। এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এটা দিয়ে বোঝানো হচ্ছে এই কুয়াশা ভেঙে আমি আবার ঘরে ফিরব। সেই কথাই যেন বলছে। শিশিরে আমার পাজামা ভিজে যাবে। চোখের পাতায় শীতের বিন্দু জমতে নির্লজ্জের মতন হঠাৎ লাল সূর্য উঠে আসবে। এটা কেন বলছে? শিশিরে ওর পাজামা ভিজে যাবে স্বাভাবিক। কারণ যখন হেঁটে যাবে, যেহেতু এটা গ্রামের রাস্তা, তো আশেপাশে শিশির তো আছেই। শিশির তো আছেই। সো পায়জামা তো ভিজেই। গ্রামে-গঞ্জে গেলে পায়জামা বলো, তুমি ফুল প্যান্ট বলো, লুঙ্গি বলো, যেটাই পরো না কেন সেটা কিন্তু ভিজে নিচের দিকটা। চোখের পাতায় শীতের বিন্দু জমতে কারণ অনেক ঠান্ডা, অনেক কুয়াশা। তাই শীতের বিন্দু জমতে নির্লজ্জের মতন হঠাৎ লাল সূর্য উঠে আসবে। নির্লজ্জের মতন হঠাৎ লাল সূর্য উঠে আসবে কেন? সূর্যকে এখানে নির্লজ্জ বলা হলো এবং বলল যে নির্লজ্জের মতন হঠাৎ লাল সূর্য উঠে আসবে। পরাজিতের মতো আমার মুখের উপর রোদ নামলে সামনে দেখব পরিচিত নদী। পরাজিতের মতো আমার মুখের উপর রোদ নামলে